গুড ইভিনিং স্টুডেন্টস। আশা করি সবাই খুব ভালো আছো। তো তোমাদের সাহিত্য সঞ্চয়নের প্রথম পাঠ অর্থাৎ কবি মুকুন্দরাম চক্রবর্তীর লেখা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটি আমরা আলোচনা করেছি দুটি ক্লাস জুড়ে, তাই তো? তো সেই অধ্যায়ের অর্থাৎ কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এই অধ্যায়টি বা এই কবিতাটি সম্পর্কিত কিছু প্রশ্ন তোমাদের জন্য আজ নিয়ে এসেছি। অর্থাৎ কিছু এমসিকিউ আছে, উম, যে সঠিক উত্তর বেছে লেখা সেরকম মাল্টিপল চয়েস কোশ্চেন, আর কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে। ঠিক আছে, তো চলো দেখে নেওয়া যাক। তো প্রথমে আসি এমসিকিউ টাইপ কোশ্চেন গুলো, অর্থাৎ আহ, সঠিক উত্তর বেছে লেখা। তো প্রথমে দেখো কি বলছে প্রশ্ন। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটির রচয়িতা ক দ্বিজমাধব, খ রবীন্দ্রনাথ ঠাকুর, গ দ্বিজেন্দ্রলাল রায়, ঘ মুকুন্দরাম চক্রবর্তী। কে হবে বলো? তোমরা তো পড়েছো। তো কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটির রচয়িতা হলেন, সঠিক উত্তর হবে খ মুকুন্দরাম চক্রবর্তী, তাই তো? হুম, আচ্ছা। তারপর দুইয়ের দাগে, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটি কোন মঙ্গল কাব্যের অন্তর্গত? সুতরাং আমরা পড়েছি যে আলোচ্য কবিতাটি অর্থাৎ কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এই কবিতাটি কবি তার মূল যে কাব্য সেখান থেকে নেওয়া হয়েছে, তাই তো? তো সেই কাব্যটি কি ছিল? কি হবে দেখো, মনসামঙ্গল হবে নাকি চণ্ডীমঙ্গল হবে, নাকি গ শিবমঙ্গল হবে, নাকি ঘ ধর্মমঙ্গল হবে? কোন মঙ্গল কাব্যের অন্তর্গত আমাদের আলোচ্য কবিতাটি? একদমই ঠিক। সঠিক উত্তর হবে খ চণ্ডীমঙ্গল, তাই তো? চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ডের আহ থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে, বা আখেটিক খণ্ডের পরবর্তী অংশ এটা, তাই তো? তারপর তিনের দাগের প্রশ্ন, কবিতার ভণিতায় উল্লিখিত চণ্ডীমঙ্গলের নাম কলিঙ্গমঙ্গল, খ অভয়মঙ্গল, গ অম্বিকামঙ্গল, ঘ অভয়মঙ্গল অম্বিকামঙ্গল উভয়। তাহলে কোনটা হবে সঠিক উত্তর? কি বলছে দেখো, কবিতার ভণিতায় উল্লিখিত চণ্ডীমঙ্গলের অন্য নাম, অর্থাৎ যে চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক পর্ব থেকে বা আখেটিক পর্বের পরবর্তী অংশ, যাই হোক, যেখান থেকে আমাদের আলোচ্য কবিতাটি নেওয়া হয়েছে, সেই চণ্ডীমঙ্গল কাব্যের অপর নাম কি বা অন্য নাম কি সেটা বলতে বলা হচ্ছে। তো কলিঙ্গ মঙ্গল নাকি অভয়া মঙ্গল নাকি অম্বিকা মঙ্গল, নাকি ঘ অভয়া মঙ্গল অম্বিকা মঙ্গল উভয়? অর্থাৎ অভয়া মঙ্গলও হবে অম্বিকা মঙ্গলও হবে। কোনটা ঠিক? সঠিক উত্তর হবে ঘ অভয়া মঙ্গল অম্বিকা মঙ্গল উভয়, তাই তো? চণ্ডীমঙ্গলকে আমরা কি জেনেছি, যে অভয়া মঙ্গলও বলা হয়ে থাকে, আবার অম্বিকা মঙ্গলও বলা হয়ে থাকে, তাই তো? তারপর চারের দাগে কি বলছে, কলিঙ্গ দেশে চতুর্দিকে কিসের অন্ধকার হয়েছে? কিসে? ঝড়ে নাকি মেঘে নাকি বৃষ্টিতে নাকি রোদে? কিসে অন্ধকার হয়েছে? না, মেঘে অন্ধকার হয়েছে, তাই তো? আর আমরা সাধারণত জেনে থাকি যে আহ প্রকৃতি বা চতুর্দিক অন্ধকার কখন হয়? যখন আকাশে মেঘ করে, কালো মেঘ জমে, তবে চতুর্দিকটা অন্ধকার হয়ে ওঠে, তাই তো? সূর্য ঢেকে যায় সেই মেঘে। হ্যাঁ, এবং আলোচ্য কবিতাতেও আমরা পড়েছি যে কলিঙ্গ দেশের চারিদিকে কালো মেঘে ছেয়ে গেছে, ফলে চতুর্দিক অন্ধকার হয়ে গেছে, তাই তো? তাহলে এর সঠিক উত্তর হবে খ মেঘে। ঠিক আছে। তারপর পাঁচের দাগে, মেঘে কইল অন্ধকার, ফলে সবাই দিনকে রাত ভাবছিল, নাকি খ কেউ নিজের বাড়ি দেখতে পাচ্ছিল না, নাকি গ কেউ নিজের শরীর দেখতে পাচ্ছিল না, নাকি ঘ কেউ কারোর শরীর দেখতে পাচ্ছিল না? কোনটা হবে?
যে মেঘে কইল অন্ধকার, অর্থাৎ সে কলিঙ্গ দেশে চতুর্দিকে মেঘ জমিয়ে যে অন্ধকার হয়ে গেছিল, তার ফলে সেই কলিঙ্গবাসীদের কি হয়েছিল? হুম? তারা নিজেদের শরীর নিজেরা দেখতে পাচ্ছিল না, তাই তো? হুম, তাহলে সঠিক উত্তর হবে খ, কেউ সরি, গ, কেউ নিজের শরীর দেখতে পাচ্ছিল না। হুম, যে দেখতে না পায় কেউ অঙ্গ আপনার, তাই তো? তো সুতরাং কি হবে, নিজের শরীর কেউ দেখতে পাচ্ছিল না। ঠিক আছে। তারপর 6, মেঘে কইল অন্ধকার, এই বাক্যটি কবিতায় কতবার আছে? কতবার? একবার আছে নাকি দুইবার আছে নাকি তিনবার নাকি ঘ 4বার? কতবার আছে? দেখি আমরা, কবিতার শুরুতে শুরুর লাইন ছিল যে মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার, তাই তো? সুতরাং কি বলবো এখানে, যে মেঘে কইল অন্ধকার এই বাক্যটি সেই লাইনে বা কবিতার মধ্যে দুইবার আছে, তাই তো? তাহলে সঠিক উত্তর হবে খ, দুইবার। ঠিক আছে। তারপর 7 দাগে, কবিতায় কোন কোণে মেঘ উড়ল? কে ছিল? আমরা কি দেখেছি কবিতার লাইনে, যে ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর। লাইনটা এরকম ছিল তো? তাহলে কোন কোণে মেঘ উড়ল? কোন কোণে বা কোন দিকে? না, ঈশানে, অর্থাৎ উত্তর পূর্ব কোণে। তো তাহলে সঠিক উত্তর হবে ক, ঈশানে। ঠিক আছে। তারপর 8 দাগে, ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর। এখানে চিকুর বলতে কি বোঝানো হয়েছে? চিকুর মানে কি? কি অপশন দেওয়া আছে দেখো, ক আকাশ নাকি খ বাতাস নাকি গ বৃষ্টি নাকি ঘ বিদ্যুৎ? কোনটা হবে সঠিক উত্তর? না, ঘ, অর্থাৎ বিদ্যুৎ, তাই তো? চিকুর শব্দের অর্থ বিদ্যুৎ। ঠিক আছে। তারপর 10 দাগে, 9 দাগে, কোন কোন দিকে জোরে বাতাস বইছে? কবিতায় উল্লিখিত যে বাতাস হওয়ার কথা আমরা দেখি, যে পবনের উল্লেখ রয়েছে, সেটা কোন দিকে হচ্ছিল? হুম, সেটা উত্তরে হচ্ছিল, তাই তো? অর্থাৎ উত্তরে পবন দেখেছি আমরা কবিতার মধ্যে। তাহলে এর সঠিক উত্তর হবে উত্তরে। হুম, তারপর 10 দাগে, আলোচ্য কবিতায় উত্তর পবনে মেঘটাকে ক গুড় করে নাকি দূর করে নাকি করাত করে নাকি তরাক করে? এই কয়টার মধ্যে কোনটা হবে সঠিক উত্তর? কবিতার যে উল্লিখিত লাইন আছে, যে দেখি উত্তর পবনে মেঘ ডাকে কেমন করে? না, দূর করে, তাই তো? আচ্ছা। তারপর তারপর 11 দাগে, চারি মেঘে বর্ষণ হচ্ছিল ভয়ঙ্কর বেগে নাকি উচ্চ নাদে নাকি মুষলধারে নাকি অল্প বেগে? চারি মেঘে বর্ষণ হচ্ছিল, অর্থাৎ 4 রকমের মেঘ থেকে যে বৃষ্টি হচ্ছিল, সেটা কিরকম? কবিতায় কোন শব্দটি আমরা দেখতে পাই? ভয়ঙ্কর বেগে বর্ষণ হচ্ছিল নাকি উচ্চ নাদে বর্ষণ হচ্ছিল নাকি মুষলধারে নাকি অল্প বেগে? কি দেখছিলাম আমরা? না, চারি মেঘে মুষলধারে বর্ষণ হচ্ছিল, তাই তো? তাহলে এর সঠিক উত্তর হবে গ, মুষলধারে। ঠিক আছে। তারপর 12 দাগে, হুড় দূর করে বইছে বৃষ্টি মেঘ, গ বিদ্যুৎ নাকি ঘ ঝড়? হুড় দূর করে কি বয়? ঘ, ঝড়, তাই তো? তাহলে সঠিক উত্তর হবে ঝড়। তারপর 13 দাগে, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড়। এই রড় শব্দের অর্থ কি? রড় শব্দের অর্থ ক হাঁটা নাকি খ বসে থাকা নাকি দৌড় নাকি ঘুমানো? কি হবে? বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড়, যে বিপদে পড়ে কলিঙ্গবাসীরা নিজেদের ঘর বাড়ি ছেড়ে কি করেছিল? পালিয়েছিল, অর্থাৎ দৌড় দিয়েছিল। তো রড় শব্দের অর্থ কি হবে তাহলে?
একদম তাই, উত্তর হবে গ, দৌড়। তাই তো, যে প্রজা সেখান থেকে দৌড় দিল, ছুটে পালিয়ে গেল, এরকম। শব্দের অর্থ দৌড়। ঠিক আছে, তারপর 14 দাগে এটা শূন্যস্থান পূরণ আছে, সেটা এই চারটে দেওয়া রয়েছে, সেখান থেকে বেছে সঠিক উত্তর এখানে লিখতে হবে। তো ড্যাশ আচ্ছাদিত হইল যে ছিল হরিৎ। তো কিসে আচ্ছাদিত হয়েছিল সেই সবুজ বর্ণের গাছগুলো? কিসে? না জলে, নাকি খ বাতাসে, নাকি গ মেঘে, নাকি ঘ ধুলে? কি ছিল? কিসে আচ্ছাদিত হয়েছিল? না, উত্তর হবে ঘ ধুলে। তাই তো, যে ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিৎ। ধুলোয় আচ্ছাদিত হয়ে গেছিল সেই সবুজ বর্ণের সমস্ত গাছগুলো। তাই তো, আচ্ছা, তারপর 15 দাগে কবিতায় কোন দেশের ঝড় বৃষ্টির কথা বলা হয়েছে? কোন দেশে? ক অঙ্গদেশে, নাকি খ বঙ্গদেশে, নাকি গ কলিঙ্গ দেশে, নাকি ঘ উত্তর দেশে? কোনটা হবে? কোন দেশের প্রাকৃতিক দুর্যোগের কথা কবি ফুটিয়ে তুলেছেন তার এই কবিতার মধ্যে দিয়ে? না, পুরোটাই ঘটেছে কলিঙ্গ দেশকে ঘিরে, কলিঙ্গ দেশে। তাই তো, তাহলে এর সঠিক উত্তর হবে কলিঙ্গ দেশে। ঠিক আছে, তারপর 16 দাগে ঈশানে উড়িল মেঘ সঘনে ড্যাশ। কি হবে এখানে? শূন্যস্থান পূরণ করতে হবে। তো কি হবে? জলজ, নাকি বরিশন, নাকি মেঘ, নাকি চিকুর? কি হবে এখানে? ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর, মানে হবে চিকুর। তারপর 17 দাগ কি উল্টিয়ে পড়ে? ঝড়ের প্রকোপে কি উল্টে পড়ে যায়? শস্য, নাকি পাথরের মূর্তি, নাকি ঘরবাড়ি, না গাছপালা? দেখি আমরা, যে শস্য যা ছিল তা সব উল্টে পড়ে যায় সেই ঝড়ের প্রকোপে। তাই তো, তাহলে এটা সঠিক উত্তর হবে ক শস্য। ঠিক আছে, তারপর 18 দাগে চারি মেঘে জল দেয় ড্যাশ গজরাজ। এখানেও একটা শূন্যস্থান পূরণ করতে হবে এই চারটে অপশনের মধ্যে থেকে। তাহলে কি হবে? ষষ্ঠ, নাকি সপ্তম, নাকি অষ্টম, নাকি নবম? কতগুলো গজরাজ মিলে বৃষ্টি দিচ্ছিল সেরকম মনে হচ্ছিল? না, অষ্ট গজরাজ। তাই তো, তাহলে এর সঠিক উত্তর হবে অষ্ট, যে চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ। তাই তো, কবিতার লাইন এটা ছিল। তারপর 19 দাগে বিদ্যুৎ কিসের মতো লাফিয়ে লাফিয়ে পড়ছে? কিসের মতো? ক সাপ, নাকি খ ব্যাঙ, নাকি ক হাতি, নাকি ঘোড়া? কিসের মতো লাফিয়ে লাফিয়ে যেন বিদ্যুৎ পড়ছিল? না, খ অর্থাৎ বিদ্যুৎ পড়াটাকে ব্যাঙের লাফিয়ে লাফিয়ে পড়ার সাথে তুলনা করা হয়েছে। তাহলে এর উত্তর হবে, সঠিক উত্তর হবে খ ব্যাঙ। তারপর 20 দাগে ঘন ঘন কিসের গর্জন শোনা যায়? ঝড়ের, নাকি খ বৃষ্টির, নাকি গ মেঘের, নাকি ঘ ক ও খ উভয়, অর্থাৎ ঝড়ের নাকি বৃষ্টির, দুটোই? কি হবে? কোনটা হবে সঠিক উত্তর? ঘন ঘন কিসের গর্জন শোনা যায়? তো গর্জন সাধারণত কিসের হয়ে থাকে? এবং আমরা কবিতার মধ্যে দেখছিলাম যে কিসের গর্জন হচ্ছিল, যার ফলে কেউ কারো কথা শুনতে পাচ্ছিল না। কিসে? গ মেঘের। তাই তো, যে মেঘের গর্জন শোনা যাচ্ছিল ঘন ঘন। তাহলে 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে নাম্বার গ মেঘের। ঠিক আছে, তার 21 দাগে কি বলছে? কারো কথা কেউ শুনতে পাচ্ছে না কেন? ক মুষলধারে বৃষ্টির জন্য, নাকি খ ঝড়ের শব্দে, নাকি গ মেঘের গর্জনে, নাকি ঘ কোনোটিই নয়? কোনটা হবে সঠিক উত্তর? একটু এর আগের প্রশ্নেই বলে দিয়েছি এর উত্তর। তো কারোর কথা কেউ শুনতে পাচ্ছে না, তার কারণ মেঘের গর্জনে। তাই তো, যে মেঘের এত জোরে জোরে শব্দ হচ্ছে যে সেই গর্জনে কেউ কারোর কথাও শুনতে পাচ্ছে না।
তাহলে এর সঠিক উত্তর হবে গ, মেঘের গর্জন। তারপর 22, পরিচ্ছিন্ন নাহি, এখানে কি আলাদাভাবে বোঝা না যাওয়ার কথা বলা হচ্ছে? পরিচ্ছিন্ন মানে কি, যে আলাদাভাবে, তাই তো, বা আলাদা করে। তো এখানে কি আলাদাভাবে বোঝা না যাওয়ার কথা হচ্ছে? কি অপশনস দেখো, সন্ধ্যা নাকি দিবস নাকি রজনী নাকি ঘ, সন্ধ্যা দিবস রজনী, তিনটি। কোনটা হবে সঠিক উত্তর? নাম্বার ঘ এর দাগে সন্ধ্যা দিবস রজনী, তাই তো। যে সন্ধ্যা, দিন, রাত আলাদাভাবে বোঝা যাচ্ছে না, সারাক্ষণই রাত বলে মনে হচ্ছে, অন্ধকার হয়ে থাকছে, তাই তো। আচ্ছা, তারপর 23 এর দাগে, কলিঙ্গবাসীরা সকলে স্মরণ করছে ক, মুকুন্দ চক্রবর্তীকে, খ, দেবীচণ্ডীকে নাকি ঘ, জৈমিনী মুনিকে নাকি ঘ, শিবকে। কাকে তারা স্মরণ করছিল বিপদে পড়ে, যে আর কোনো উপায় নেই এবং বাঁচার জন্য তারা কাকে স্মরণ করছিল? না, গয়ের দাগে হবে জৈমিনী মুনিকে, তাই তো। তারা জৈমিনী মুনির শরণাপন্ন হয়েছিল। তাহলে সঠিক উত্তর হবে গ, জৈমিনী মুনিকে। তারপর 24 দাগে, না পাই দেখিতে কেহ রবির কিরণ, এখানে যে ভাবনাটি প্রকাশ হয়েছে, অর্থাৎ এই যে লাইনটি কবিতারই একটা লাইন তুলে দেওয়া হয়েছে এখানে, এবং এই যে না পাই দেখিতে কেহ রবির কিরণ, এই বাক্যটির মধ্যে দিয়ে কি ভাবনা প্রকাশ পেয়েছে, কি অর্থ প্রকাশ পেয়েছে, সেটা এই 4টে অপশনের মধ্যে থেকে তোমাদেরকে খুঁজে বের করতে হবে যে কোনটা সঠিক ভাবার্থ লেখা আছে। তো ক কি বলছে? আচ্ছা, আগে আরেকবার দেখে নাও, যে না পায় দেখিতে কেহ রবির কিরণ, রবির কিরণ মানে কি? সূর্যের আলো, তাই তো। না পায় দেখিতে কেহ রবির কিরণ, দেখো কোনটা হবে, দেখো তোমরাই বলতে পারবে। ক, সূর্য ডুবে যাওয়ায় কেউ আর রবির কিরণ দেখতে পায় না, নাকি খ, ঘন মেঘে আকাশ ঢেকে যাওয়ায় সূর্যের আলো কেউ দেখতে পায় না, নাকি গ, সূর্যগ্রহণ হওয়ার ফলে রবির কিরণ দেখা যায় না, নাকি ঘ, কোনোটিই নয়। কোনটা হবে সঠিক উত্তর? না, ঘন মেঘে আকাশ ঢেকে যাওয়ায় সূর্যের আলো কেউ দেখতে পায় না, তাই তো। তাহলে সঠিক উত্তর হবে ক্ষয়ে, ঠিক আছে। তারপর গর্ত ছেড়ে জলে ভেসে বেড়াচ্ছে ক, ব্যঙ্গ নাকি খ, ভুজঙ্গ নাকি গ, মনুষ্য নাকি ঘ, কোনোটিই নয়। কোনটা হবে? কারা জলে ভেসে বেড়াচ্ছিল? যে বৃষ্টির জল এত চতুর্দিকে ভরে গেছে, যার ফলে গর্ত থেকে কারা জলে ভাসছিল? না, ভুজঙ্গ অর্থাৎ সাপ, তাই তো। সাপেরা গর্ত থেকে বার হয়ে পড়েছিল এবং জলে ভেসে বেড়াচ্ছিল, তাই তো। তাহলে সঠিক উত্তর হবে খ, ভুজঙ্গ, ভুজঙ্গ মানে সাপ। তারপর 26, জলধারার বর্ষণকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? ক, করিকর নাকি ভুজঙ্গ নাকি ব্যঙ্গ নাকি কোনোটিই নয়। জলধারার বর্ষণ, বৃষ্টির যে যে বৃষ্টিপাত হচ্ছিল, যেভাবে বর্ষণ হচ্ছিল, সেই বর্ষণকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? সাপের সঙ্গে তুলনা করা হয়েছে, করিকর, হাতির সুরের সঙ্গে তুলনা করা হয়েছে, অর্থাৎ হাতির সুরে করে জল ছেটানোর সাথে তুলনা করা হয়েছে, নাকি ব্যঙ্গ, ব্যাঙের সাথে তুলনা করা হয়েছে, নাকি কোনোটাই নয়। অর্থাৎ এই 3টে যে অপশনস দেওয়া আছে, সেগুলোর মধ্যে কোনোটাই নয়। কি হবে? আমরা কবিতায় কি দেখতে পাই? যে জলধারার যে বর্ষণ হচ্ছে, সেটা হাতির সুরে করে যে জল ছেটানোর সাথে তুলনা করেছে, তাই তো। তাহলে এর সঠিক উত্তর কি হবে? ক, করিকর। তারপর 27 দাগে কি বলছে? কতদিন ধরে নিরন্তর বৃষ্টি হচ্ছে কলিঙ্গ দেশে? কলিঙ্গ দেশে টানা বৃষ্টিপাত হয়েই চলেছিল, সেটা কতদিন ছিল? ক, 2 দিন নাকি খ, 7 দিন নাকি গ, 9 দিন
নাকি ঘ 1 দিন? কতদিন ধরে বৃষ্টি হচ্ছিল? না, 7 দিন ধরে, নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর। তাই তো, এটা ছিল কবিতার লাইন। তো 7 দিন ধরে বৃষ্টি হচ্ছিল। তারপর হ্যাসের দাগে কি বলছে? আছুক ড্যাশ কার্য হেজ্জা গেল ঘর। তো এখানেও একটা শূন্যস্থান আছে, যেটা এই 4টে অপশনসের মধ্যে থেকে তোমাদের একটা সঠিক উত্তর বেছে এখানে লিখতে হবে। তো কি হবে, দেখো কি কি অপশন আছে দেখো। বীর হনুমানের, নাকি কলিঙ্গ প্রজার, নাকি শস্যের, নাকি নদ নদীর? যে কিসের কাজ হেজ্জা গেল, অর্থাৎ হেজে গেল, যে যা ছিল সেগুলোর কাজ এখন পচে গেছে ঘরে থেকে জলে। তো কিসের কাজ? না, সঠিক উত্তর হবে গ, শস্যের। তাই তো, যে আচক শস্যের কার্য হেজ্জা গেল ঘর, যে যা কিছু শস্য যেগুলো সংরক্ষিত রাখা ছিল ঘরে, সেগুলোর সব হেজে গেল, পচে গেল। তাই তো। আচ্ছা, তারপর 29, মহী শব্দের অর্থ। মহী শব্দের অর্থ কি? মাটি, আকাশ, নাকি পৃথিবী, নাকি ঝড়? কি হবে? মহী শব্দের অর্থ গ, পৃথিবী। 30 দাগে মেঘছাদে পরশীল ড্যাশ, কি হবে? বৃষ্টি নিরন্তর, নাকি খ যেন পাকা তাল, নাকি গ কলিঙ্গ মণ্ডলে, নাকি ঘ বিদারিয়া চাল? কবিতার এই লাইনের শেষে এখানে কোন শব্দ জোড়া বসবে যেটা এর সাথে ঠিকঠাক মানাবে? বা কবিতার লাইন কি হবে? মেঘছাদে পরশীল বিদারিয়া চাল। তাই তো, যে শিল পড়ে ঘরের চাল যে ছিল বা ছাদ যা ছিল সেগুলো ফুটো হয়ে যাচ্ছিল, ভেঙে যাচ্ছিল। তাই তো, তাহলে এর সঠিক উত্তর হবে ঘ, বিদারিয়া চাল। আচ্ছা, তারপর 31 দাগে কি আছে? কোন মাসে তাল পড়ে, অর্থাৎ তাল পেকে কোন মাসে পড়ে? না, ক বৈশাখ, নাকি খ মাঘ, নাকি ক ভাদ্র, নাকি ঘ ফাল্গুন? কোন মাসে তাল পড়ে? না, উত্তর হবে গ, ভাদ্র, অর্থাৎ ভাদ্র মাসে তাল পড়ে। তারপর 32 দাগে চণ্ডীর আদেশ পান ক ভুজঙ্গ, নাকি খ বীর হনুমান, নাকি গ পর্বত, নাকি ঘ শিব? এর সঠিক উত্তর কি হবে? যে চণ্ডীর আদেশ কে পান? না, বীর হনুমান। তাই তো, যে বীর হনুমান আদেশ পেয়ে মঠ অট্টালিকা সব খান খান করে দেয় ভেঙে। তাই তো, তাহলে এখানে সঠিক উত্তর হবে খ, বীর হনুমান। তারপর 33 দাগে চাল বিদারিয়া কি পড়ছে? কি পড়ছে? ক তাল, নাকি খ ডাব, নাকি গ বরফ, নাকি ঘ শিলা? কোনটা হবে সঠিক উত্তর? না, চাল বিদারিয়া শিলা পড়ছে। তাই তো, শিলা বৃষ্টি হচ্ছিল, সেই শিলগুলো এমন ভাবে পড়ছিল যে সেগুলো তালের মতো আকার এক একটা, যার ফলে ঘরের যে চাল ছিল সেগুলো ভেঙে যাচ্ছিল, ফুটো হয়ে যাচ্ছিল। তাই তো, তাহলে আসলে চাল বিদারিয়া কি পড়ছিল তাহলে? ঘ শিলা। তাহলে সঠিক উত্তর হবে শিলা। ঠিক আছে। তারপর 34 দাগে হনুমান আর কাদের দেবী চণ্ডী আদেশ দিয়েছিলেন? যে দেবী চণ্ডী যেমন হনুমানকে আদেশ দিয়েছিলেন, যার ফলে মঠ অট্টালিকা খান খান করে যায়, এছাড়াও আর কাদেরকে আদেশ দিয়েছিলেন তিনি? দেখো অপশনস কি আছে। ক বিশাল পর্বতদের, নাকি খ ভুজঙ্গদের, নাকি গ নদ নদীদের, নাকি ঘ কলিঙ্গ প্রজাদের? কাদের? না, নদ নদীদের। তাই তো, যে নদ নদীদেরকেও আদেশ দিয়েছিল যে তারা ধেয়ে আসছিল কলিঙ্গ দেশের দিকে। তাই তো, তাহলে দেবী চণ্ডী হনুমান ছাড়াও
নদ নদীদেরকেও আদেশ দিয়েছিলেন, তাই তো। তারপর 35, মঠ অট্টালিকা খান খান করে কে ভেঙে দিল? কে? চণ্ডী নাকি খ গজরাজ নাকি গ প্রবল ঝড় নাকি ঘ হনুমান? মঠ অট্টালিকা কে খান খান করে দিয়েছিল? না, ঘ হনুমান, তাই তো। হনুমান সবকিছু ভেঙে একেবারে খান খান করে দিয়েছিল দেবী চণ্ডীর আদেশে। তাহলে এর সঠিক উত্তর হবে ঘ হনুমান। ঠিক আছে। তারপর 36-এর দাগে, চারিদিকে পর্বত বিশাল কি বহে? কি বহে? না, ক ঝড় নাকি খ ঢেউ নাকি গ বৃষ্টি নাকি ঘ কোনোটিই নয়। কি হবে? চারিদিকে পর্বত বিশাল কি বইছিল? না, ঢেউ বইছিল, তাই তো। যে পর্বতের মতো এমন উঁচু উঁচু ঢেউ বইছিল সেই কলিঙ্গ দেশের ওপর। তাহলে এর সঠিক উত্তর হবে খ ঢেউ। হুম। তারপর 37, কবিতায় কি দলমল করে? যে ক মঠ নাকি খ অট্টালিকা নাকি গ স্কুল নাকি ঘ ঘর বাড়ি? কি দলমল করছিল? কি না, উত্তর হবে ঘ ঘর বাড়ি, তাই তো। তাহলে এর সঠিক উত্তর ঘ ঘর বাড়ি। তারপর 38, অম্বিকামঙ্গল গান কে গেয়েছেন? বীর হনুমান নাকি খ নদ নদী নাকি গ শ্রী কবি কঙ্কন নাকি ঘ চণ্ডী? অম্বিকা মঙ্গলের গান কে গেয়েছেন? তো তোমরা বলো যে এই আমাদের আলোচ্য কবিতাটি কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, এটা কোন কাব্য থেকে নেওয়া হয়েছিল? না, চণ্ডী মঙ্গল কাব্য, তাই তো। চণ্ডী মঙ্গল কাব্যের অপর নাম ছিল, দুটো নাম ছিল, তাই তো, যে একটা অভয়া মঙ্গল, একটা অম্বিকা মঙ্গল। ঠিক, আমরা এটাও জানি যে এই চণ্ডী মঙ্গল কাব্য বা অভয়া গানের আকারে রচিত হয়। হ্যাঁ, গানের আকারে মুকুন্দরাম চক্রবর্তী এটাকে উপস্থাপিত করেন। তো তাহলে এই যে আমাদের আলোচ্য কবিতা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, এটা যদিও কবিতা রূপে আমরা পড়ছি, কিন্তু এটা আসলে তো গান আকারে কবি রচিত করেছেন, তাই তো, রচিত হয়েছে। তো তাহলে দেখো প্রশ্ন যে অম্বিকা মঙ্গল গান কে গেয়েছেন? কে? না, শ্রী কবি কঙ্কন, অর্থাৎ কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী, তাই তো। তাহলে এর সঠিক উত্তর হবে গ শ্রী কবি কঙ্কন, অর্থাৎ শ্রী কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর কথাই বলা হয়েছে, কারণ তিনি রচনা করেছেন এটি, তাই তো। তাই জন্য তার কথাই উল্লেখ করতে হবে। এবং কবিতার লাইনে, শেষ লাইনে একদম আমরা দেখি যে অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন, এরকম ছিল। আচ্ছা, তারপর 39, কবিতার শেষে কবির নাম উল্লেখকে কি বলে? যে এই যে আমরা কবিতার মধ্যে দেখলাম যে শেষে কবির নাম উল্লেখ রয়েছে। তো এরকম এরকম যে কোনো রকমের কবিতার শেষে যদি কবির নাম উল্লেখ থাকে, তাহলে সেই রকম কবিতাকে কি বলা হবে, বা সেই নাম উল্লেখটাকে কি বলা হবে? কি অপশনস আছে দেখো, ক প্রকাশ নাকি খ বনিতা নাকি গ ভনিতা নাকি ঘ অহংকার? কি হবে সঠিক উত্তর? না, গ ভনিতা। তো এটা মনে রেখো যে কবিতার শেষে কবির নাম উল্লেখ থাকলে সেটাকে ভনিতা বলা হয়। ঠিক আছে। তারপর 40, কবিতার ভনিতায় উল্লেখিত চণ্ডীমঙ্গলের অন্য নাম এক্ষুনি বললাম। দেখো এখানে কি কি অপশন আছে দেখো, কলিঙ্গ মঙ্গল নাকি খ মুকুন্দ মঙ্গল নাকি গ অম্বিকা মঙ্গল নাকি ঘ চণ্ডী গান? কি বলা হয় এই চারটে অপশনের মধ্যে কোনটা হবে? আমরা এক্ষুনি জানলাম যে চণ্ডীমঙ্গল কাব্যের অন্য নামগুলি কি কি, বা অপর নামগুলি কি কি। কি জেনেছি? অভয়া মঙ্গল বা অম্বিকা মঙ্গল, তাই তো।
তাহলে সঠিক উত্তর কি হবে? গ, অম্বিকা মঙ্গল। ঠিক আছে। তো এবার আসি অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী। ঠিক আছে। তো এখানে ঠিক ঠিক উত্তরগুলো দিতে হবে, এখানে কোনো রকম অপশন দেওয়া নেই। তো দেখো, প্রথম প্রশ্ন, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটি কার লেখা? কার লেখা? না শ্রী কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী লেখা। বা তোমরা যদিও বা শুধু মুকুন্দ চক্রবর্তী দাও তাও ঠিক হবে, বা শুধু মুকুন্দরাম চক্রবর্তী দিলেও সেটা ঠিক হবে। তারপর 2 এর দাগে, মুকুন্দ চক্রবর্তী কোন সময়ের কবি ছিলেন? কোন সময়ে? যে প্রাচীন যুগ, মধ্যযুগ, নাকি আধুনিক যুগ? কোন সময়? তো আধুনিক যুগে নিশ্চয়ই নন, প্রাচীনও নন, তাহলে তিনি মধ্যযুগের কবি ছিলেন। তো মুকুন্দ চক্রবর্তী মধ্যযুগের কবি ছিলেন। ঠিক আছে। বা বলতে পারো মঙ্গল কাব্যের ধারার মধ্যযুগের কবি ছিলেন মুকুন্দ চক্রবর্তী। আচ্ছা, 3-এর দাগে, মুকুন্দ চক্রবর্তীর লেখা বিখ্যাত কাব্যগ্রন্থের নাম কি? কি নাম? তার বিখ্যাত কাব্য কি? চণ্ডীমঙ্গল কাব্য, তাই তো? তাহলে মুকুন্দ চক্রবর্তীর লেখা তার বিখ্যাত কাব্যের নাম হলো চণ্ডীমঙ্গল কাব্য। ঠিক আছে। তারপর 4-এর দাগে, মুকুন্দ চক্রবর্তী কি উপাধি পেয়েছিলেন? কি উপাধি পেয়েছিলেন? তিনি কবি কঙ্কন উপাধি পেয়েছিলেন। যে মুকুন্দ চক্রবর্তী কবি কঙ্কন উপাধি পেয়েছিলেন। সবসময় পূর্ণ বাক্যে উত্তর লিখবে। ঠিক আছে। তারপর 5-এর দাগে, মুকুন্দরাম চক্রবর্তী কোন কাব্যের জন্য কবি কঙ্কন উপাধি পেয়েছিলেন? তিনি যে উপাধিটি পেয়েছিলেন সেটা কোন কাব্যের জন্য? কোন কাব্য? তার বিখ্যাত কাব্যের নাম কি জানলাম আমরা? না চণ্ডীমঙ্গল, তাই তো? তো সেই তার বিখ্যাত কাব্য চণ্ডীমঙ্গল কাব্যের জন্যই তিনি কবি কঙ্কন উপাধি পেয়েছিলেন। ঠিক আছে। তারপর 6-এর দাগে, চণ্ডীমঙ্গল কাব্যের অপর নাম কি? যেটা আমরা একটু আগে আলোচনা করলাম, কি না? অম্বিকা মঙ্গল আর অভয় মঙ্গল। তারপর 7-এর দাগে, আলোচ্য কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে? কোথা থেকে? কি লিখবে? না কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটি কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর লেখা বা মুকুন্দরাম চক্রবর্তী দ্বারা রচিত তার চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক পর্ব থেকে বা আখেটিক অংশ থেকে কবিতাটি নেওয়া হয়েছে। ঠিক আছে। তারপর 8-এর দাগ, চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক অংশের কোন কাহিনীর পরবর্তী অংশ আলোচ্য পাঠ্য কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটি? অর্থাৎ এই যে কবিতাটি আমরা পড়লাম সেই কবিতাটি যেটা চণ্ডীমঙ্গল কাব্যের আখেরিক অংশ থেকে নেওয়া হয়েছে, কিন্তু কোন কাহিনীর পরবর্তী অংশ থেকে নেওয়া হয়েছে বলো? ক্লাসে অবশ্যই আলোচিত হয়েছে। তো সেটি আখেটিক অংশের যে কালকেতু ও ফুল্লরার কাহিনী ছিল সেই কাহিনীর পরবর্তী অংশ আলোচ্য পাঠ্য কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটি। ঠিক আছে। তারপর 9-এর দাগে, আলোচ্য কবিতায় কোন দেশের প্রাকৃতিক দুর্যোগের কথা বর্ণিত আছে? কোন দেশের? আমাদের কবিতার নাম কি? কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, তাই তো? তাহলে কোন দেশে ঝড় বৃষ্টি অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগের কথা বলা হয়েছে? না কলিঙ্গ দেশে, তাই তো? তাহলে এখানে কি বলবে? আলোচ্য কবিতায় কলিঙ্গ দেশের প্রাকৃতিক দুর্যোগের কথা বর্ণিত আছে। তারপর 10-এর দাগে, মেঘে কইল অন্ধকার, কোথায় অন্ধকার হলো বা কোথায় অন্ধকার পড়লো? না কলিঙ্গ দেশে, তাই তো? তো তোমরা আগে এরকম যে কবিতার লাইন বা ইনভার্টেড কমার মধ্যে যে লাইন বা যে বাক্য থাকবে সেই বাক্যটি তুলে তারপরে উত্তর দেবে। তাহলে মেঘে কইল অন্ধকার, কোথায় অন্ধকার হলো? না কলিঙ্গ দেশে। ঠিক আছে। আচ্ছা, তারপর 11-র দাগে, মেঘে কইল অন্ধকার বাক্যটি
কবিতায় কতবার আছে? যে মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার, তাই তো? সুতরাং এই বাক্যটি কবিতার মধ্যে কতবার আছে? না, 2 বার, তাই তো? তাহলে এরকম ইনভার্টেড কমা দিয়ে লিখে বলবে যে মেঘে কইল অন্ধকার বাক্যটি কবিতায় 2 বার আছে। ঠিক আছে? তারপর 12 দাগে কোন কোণে মেঘ উড়েছিল? কোন কোণে? না, ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর, তাই তো? তাহলে কোন কোণে মেঘ উড়েছিল? হ্যাঁ, ঈশান কোণে, অর্থাৎ উত্তর পূর্ব কোণে, তাই তো? তারপর 13 দাগে মেঘে কইল অন্ধকার, ফলে কি হলো? যে মেঘে যে চতুর্দিক অন্ধকার হয়ে গেল, তার ফলে কি হয়েছিল? কি হলো? না, সে কলিঙ্গবাসীরা কেউ নিজেদের শরীর ও কেউ দেখতে পাচ্ছিল না, তাই তো? তারপর 14 দাগে ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর। এখানে চিকুর শব্দের অর্থ কি? না, একটু আগেই আমরা আলোচনা করলাম। তো চিকুর শব্দের অর্থ হলো বিদ্যুৎ, তাই তো? তারপর 15 দাগে কোন দিকে বাতাস বইছে? কোন দিকে? না, উত্তরে, তাই তো? উত্তরে পবন ছিল কবিতায়, তাহলে উত্তর দিকে বাতাস বইছে। তারপর 16 দাগে কোন দিকে মেঘ দূর দূর করে ডাকে? কোন দিকে? না, উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর, তাই তো? সুতরাং উত্তর দিকে মেঘ দূর দূর করে ডাকে। তারপর 17 মেঘে মুষলধারে বৃষ্টি হচ্ছে। কোন মেঘে? না, 4 মেঘে, যে 4 রকমের মেঘ থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। হুম? সে 4 রকমের মেঘের নাম কি? না, কি কি ছিল? সম্বর্ত, আবর্ত, পুষ্কর এবং দ্রোণ। এটা ছিল 4 রকমের মেঘ। এই 4 রকমের মেঘ একসাথে হয়ে সেখান থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, তাই? আচ্ছা, তারপর কোথায় মেঘ উচ্চনাদে ডাকে? কোথায়? প্রাকৃতিক দুর্যোগটা কোথায় দেখা দেয়? না, কলিঙ্গ দেশে, তাই তো? তাহলে কোথাকার মেঘ উচ্চনাদে ডাকে? কলিঙ্গ দেশে। তাহলে কলিঙ্গ দেশে মেঘ উচ্চনাদে ডাকে। তারপর 19 ঝড় কেমন করে বয়? কেমন করে? না, হুড় হুড় দূর দূর করে, তাই তো? তারপর 20 বিপাকে ভবন ছাড়ি, বিপাকে পড়ে প্রজারা কি করলো? কি করলো? না, বিপাকে পড়ে প্রজারা সেখান থেকে অন্য জায়গায় চলে গেল, বা পালিয়ে গেল, বা দৌড় দিল, যা খুশি বলতে পারো। কারণ কবিতার লাইনে রড় ছিল, তো দৌড় দেওয়া অর্থ ছিল, মানে এখান থেকে তারা চলে গেল। তারপর 21 ঝড়ের প্রকোপে ধুলোয় কি আচ্ছাদিত হয়ে গেল? কি আচ্ছাদিত হয়ে গেছিল? যে ছিল হরিৎ, আর সবুজ বর্ণের যে শস্য ক্ষেত। হ্যাঁ, তাহলে ঝড়ের প্রকোপে ধুলোয় যা শস্য ক্ষেত ছিল আচ্ছাদিত হয়ে গেল। তারপর 22 ঝড়ে কি উল্টে পড়ে গেল? স্বাভাবিকভাবে শস্য যা ছিল মাঠে সেগুলো উল্টে পড়ে গেল সেই ঝড়ের প্রকোপে। তারপর 23 দাগে ব্যাঙের মতো কি লাফিয়ে লাফিয়ে পড়ছে? কি? না, বিদ্যুৎ ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে পড়ছে। কি ছিল? ব্যঙ্গ তারকাবাজ। আচ্ছা, 24 কিসে পথ হারা হলো? সে জলে, জলে পথ হারা হলো, অর্থাৎ এত নিরন্তর যে বৃষ্টি হচ্ছিল তার ফলে চতুর্দিকে জল জমে যায়, যার ফলে পথ হারিয়ে যায়, পথ খুঁজে পাওয়া যাচ্ছিল না। আচ্ছা, যাই হোক। 25 কোথায় পথ হারিয়ে যায়? কোথায়? না, কলিঙ্গ দেশে, তাই তো? যে কলিঙ্গতে বা কলিঙ্গ দেশে পথ হারিয়ে যায়। তারপর 26 ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন। এই 4 মেঘের নাম কি? কি? একটু আগেই বললাম যে 4 রকমের মেঘ থেকে যে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, তাহলে কি? সম্বর্ত, আবর্ত, আর পুষ্কর এবং দ্রোণ। এটা ছিল 4 মেঘের নাম। আচ্ছা, তারপর কেউ কারো কথা শুনতে পাচ্ছে না কেন? কারণ মেঘের গর্জনে। তো কি হবে? মেঘের গর্জনে কেউ কারোর কথা শুনতে পাচ্ছে না। তারপর পরিচ্ছিন্নভাবে কি বোঝা যাচ্ছে না?
সে পরিচ্ছিন্নভাবে সন্ধ্যা, দিবস, রজনী বোঝা যাচ্ছে না, তাই তো? তারপর 29, কলিঙ্গবাসীরা কার শরণাপন্ন হয়? কার? না, জৈমিনী মুনির শরণাপন্ন হয়। তারপর কলিঙ্গের সঙ্গরে সকল লোক যে জৈমিনী, এখানে সঙ্গর শব্দের অর্থ কি? কি না, স্মরণ, স্মরণ করা, ঠিক আছে? তারপর 31, চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ, চার মেঘের নাম। তো এখানেও আলোচনা হলো চার মেঘের নাম, আলাদা আলাদা লাইন তুলে এরকম প্রশ্ন থাকে। আচ্ছা, যাই হোক, তো তোমরা জানো, বলেছি। তারপর 32, চারিদিকে মেঘে জল দেয় কারা? যে চতুর্দিকে যে মেঘ জল দিচ্ছে কারা? কেমন মনে হচ্ছিল না? অষ্টগজরাজ, তাই তো? যে অষ্টগজরাজ মিলে যেন চতুর্দিক দিয়ে জল বর্ষণ করছে, অর্থাৎ 8টি শ্রেষ্ঠ হাতি, যাদেরকে অষ্টগজরাজ বলা হয়, তাহলে কি হবে? অষ্টগজরাজ। তারপর 33, প্রজা চমকিত হলো কেন? যে প্রজারা চমকে উঠলো কেন? যে চতুর্দিক ধুলোয় আচ্ছাদিত হয়ে গেল শস্য ক্ষেত, শস্য উল্টে পড়ে গেল, হ্যাঁ? তো যার ফলে তারা, অর্থাৎ কলিঙ্গবাসীরা, তারা চমকিত হলো বা চমকে গেল। তারপর 35, জলধারার বর্ষণকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? যে জলধারার বর্ষণ হচ্ছে, সেটাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? না, কড়িকর, অর্থাৎ হাতির সুরে করে জল তোলার সঙ্গে তুলনা করা হয়েছে, ঠিক আছে? তারপর 36, কলিঙ্গ দেশে কতদিন টানা বৃষ্টিপাত হলো? কতদিন? না, কলিঙ্গ দেশে টানা 7 দিন বৃষ্টিপাত হলো। তারপর 37, 7 দিনের বৃষ্টিতে কৃষিকাজ ও ঘরবাড়ির কি ক্ষতি হলো? না, 7 দিনের বৃষ্টিতে কৃষিকাজ বলতে যে শস্য ছিল সেগুলো ধুলোয় আচ্ছাদিত হলো এবং সেই শস্যগুলো উল্টে পড়ে গেল, অর্থাৎ ফসল যা ছিল তা নষ্ট হয়ে গেল এবং ঘরবাড়ি সব ভেঙে চুরে গেল বা ভেঙে গেল। সেই তালের মতো আকারের যে শিলাবৃষ্টি হয়, সেই শিলাবৃষ্টির ফলে ঘরবাড়ি যা ছিল তা ভেঙে গেল, ফুটো হয়ে গেল চাল। তারপর 38, কবিতায় শিলপড়াকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? কিসের সঙ্গে? না, ভাদ্র মাসে তাল পড়ার সঙ্গে তুলনা করা হয়েছে। তারপর 39, চণ্ডীর আদেশ পেয়ে বীর হনুমান কি করেছিলেন? কে করেছিলেন? না, চণ্ডীর আদেশ পেয়ে বীর হনুমান মঠ ও অট্টালিকাগুলো ভেঙে খান খান করে দিয়েছিলেন। তারপর 40, চণ্ডীর আদেশ আর কারা পায়? কারা? যে বীর হনুমান ছাড়া আরো নদ নদীরাও তার আদেশ পায়। বলো, বুঝতে পেরেছো সবাই? তো আজকে এখানেই আমি আমার ক্লাস শেষ করছি এবং যে প্রশ্ন উত্তর আলোচনা হলো, আশা করছি তোমরা উপকৃত হবে। তো ভালো থেকো সবাই, দেখা হচ্ছে পরের ক্লাসে আবার নতুন কোনো অধ্যায় নিয়ে। ধন্যবাদ।